প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তত্ত্বাবধায়ক সরকার। এটি এমন একটি ব্যবস্থা যা নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতা ও সুষ্ঠুতা নিশ্চিত করার জন্য গড়ে উঠেছিল। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস, উত্থান পতন এবং কেন এটি বাতিল করা হলো, এইসব বিষয় কি আপনারা জানেন? তো চলুন স্টোরি বাংলায় আজ আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করি। তত্ত্বাবধায়ক সরকার বলতে মূলত একটি অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝানো হয়। নির্বাচিত সরকারের মেয়াদ শেষে বা কোনো অনাকাঙ্ক্ষিত কারণে যদি নির্বাচিত সরকার পদত্যাগ করেন, তবে পরবর্তী নির্বাচন পর্যন্ত যেই সরকারের আওতাধীন থেকে নির্বাচন সংগঠিত হয় তাকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়। বিদায়ী নির্বাচিত সরকার তার অনির্বাচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে তার ক্ষমতা হস্তান্তর করে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে মূলত রাষ্ট্রপতি নির্বাচিত করে থাকেন, আর প্রধান উপদেষ্টা তার অধীনে বেশ কিছু সদস্য নির্বাচন করেন। 2011 সালের 10 মে বাংলাদেশের সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন। এছাড়াও বাংলাদেশের সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে এই সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়। এই সময় সুপ্রিম কোর্ট হতে সর্বশেষ অবসর গ্রহণকারী প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে একদল নিরপেক্ষ উপদেষ্টা মণ্ডল সাহায্য করে থাকে। তবে এই সময় সামরিক বাহিনীর কর্তৃত্ব রাষ্ট্রপতির হাতে থাকে। এই তত্ত্বাবধায়ক সরকারের এই অভিনব পদ্ধতি প্রথমে কে প্রস্তাব করেন তা সঠিকভাবে বলাটা কঠিন ব্যাপার, কারণ 80-র দশকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে জামায়াত আয়োজিত এক জনসভায় এই ফর্মুলা পেশ করেন বলে শোনা যায়। আবার অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয় এর পদ্ধতির উদ্যোক্তা তারা নিজেরাই। অন্যদিকে বিএনপির নেতা নাজমুল হুদা নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপক বলে দাবি করেন। শুধু তাই নয়, তিনি আরও বলেন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব উপস্থাপনের জন্য তাকে পঞ্চম জাতীয় সংসদের মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচিত হয় প্রথম নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদ 1991 সালে পদত্যাগ করেন। এরপর কাকে নির্দলীয় তত্ত্বাবধায়ক করা যায় সেই বিষয়ে তারা আলোচনা করেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে তৎকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নির্বাচন করা হয়। তবে তিনি শর্ত দেন যে নির্বাচনের পর তিনি আবার তার কাজে ফেরত যাবেন। 1991 সালে তত্ত্বাবধায়ক সরকারের কথা সংবিধানে উল্লেখ না থাকলেও সকল দলের মতামতের পরিপ্রেক্ষিতে মূলত সেই সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার হিসেবে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নির্বাচন করেন। এরপর 1994 সাল থেকে সকল দল সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলে। এরপর 1996 সালে বর্তমান আওয়ামী লীগ বামপন্থী দলের সাথে যুক্ত হয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য দাবি জানায়। এরপর সংবিধানের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল থাকে 3 মাস। সংবিধানে উল্লেখ থাকে প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার অধীনে 10 জন সদস্য নিয়ে এই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। 2007 সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে অস্থায়ী সরকার গঠন করে নির্বাচনের ডাক দিলেও আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সেই নির্বাচন বর্জন করে। এরপর 2007 সালের জানুয়ারিতে একতরফা নির্বাচনের দিকে দেশ এগিয়ে যায়। সেই সময় একদলীয় নির্বাচনের কারণে দেশে সংঘাতের সৃষ্টি হয়। তাই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহমেদকে তৎকালীন সেনাবাহিনীর প্রধান উপদেষ্টা পদ থেকে সরে যেতে বলেন। সেনাবাহিনীর এই হস্তক্ষেপের ঘটনা 111 বা 111 নামে পরিচিতি পায়। এবার সেনাবাহিনীর সহযোগিতায় ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে ড ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। ড ফখরুদ্দিনের নেতৃত্বে প্রায় 2 বছর পর 2008 সালের 29 ডিসেম্বর সাধারণ নির্বাচন ঘোষণা করা হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে। এরপর 2009 সালের 6 জানুয়ারি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলে 2 বছর ক্ষমতায় থেকে তারপর নির্বাচন দিয়েছিল। সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। সপ্তম, অষ্টম ও নবম নির্বাচন করা হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ড ফখরুদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার
নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে ক্ষমতা ধরে রাখা এবং রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতি দমনের নামে মামলা ও নির্যাতনের অভিযোগের কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থা বৈধ করা হয়। এবার ২০২৪ সালের ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সমাজের সর্বস্তরের মানুষের আন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। অতঃপর টানা ৩ ঘণ্টা আলোচনার মাধ্যমে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও ৩ বাহিনীর প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধির বৈঠকের সিদ্ধান্তে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়।